আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ঈদের পরে আন্দোলন হবে এবং এমন আন্দোলন হবে ঈদের পরে যে সরকারকে ফেলে দেওয়া হবে। সরকারের কোনো সাধ্য নেই, কোনো শক্তি হবে না আমাদের এই আন্দোলনকে মোকাবেলা করার। এই কথাগুলো ২০০৯ থেকে একেবারে ২০২৪ পর্যন্ত অহরহ বিএনপি এবং জামাতের মুখ থেকে বের হতো এবং এটা যে একটা কথার কথা, এটা মোটামুটি আমরা নিশ্চিতভাবে বুঝে গিয়েছিলাম। আন্দোলন করার জন্য যে উপলক্ষ দরকার, যে শক্তিমত্তা দরকার, যে কৌশল দরকার, সেই বিষয়গুলো শেখ হাসিনার জামানাতে বিএনপিরও ছিল না, জামাতেরও ছিল না। তো সাংবাদিকরা তাদেরকে প্রায় প্রশ্ন করতেন যে কি করবেন, আন্দোলন কবে? সেক্ষেত্রে যদি বর্ষাকালের প্রশ্ন হতো, বলতে এই বর্ষাকালটা যাক, সামনে আন্দোলনের মৌসুম আছে, নভেম্বর মাস থেকে দেখব। তারপর দুটো ঈদ আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই জন্য তারা বলতেছে ঠিক আছে, ঈদের পরে হবে, এখন মানুষজন ব্যস্ত, ঈদ নিয়ে ব্যস্ত, রোজা নিয়ে ব্যস্ত, কুরবানি নিয়ে ব্যস্ত, এগুলো হবে না। এর বাইরে আরও নানা রকম উপলক্ষ থাকতো। কখনো এসএসসি, এইচএসসি, এই দুটো পরীক্ষা খুব ব্যাপক আকারে আমাদের দেশে হয় এবং বেশি সংখ্যক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করে এবং সেই সময়টাতেও বিরোধী দল একটা ওসিলা পেত যে এখন আন্দোলন করাটা ঠিক হবে না, ছেলেমেয়েদের পরীক্ষাটা শেষ হোক। এবং তাদের এই যে আন্দোলন করার যে হুমকি, এটি অতীতকালে এতটা হাস্যকর হয়ে পড়েছিল যে অনেকটা ভূপেন হাজারিকার সেই গানের মতো, যে গানে সেই নারী প্রেমিকা বলে যে তুমি আমাকে বিয়ে করবে কবে। তো বারবার সে ওসিলা দেয়, প্রতি মাসে 12 মাসে তার 12টা ওসিলা থাকে যে আমি এই কারণে বিয়ে করতে পারবো না। অসাধারণ সুন্দর গান। আমার গানের সেই কথাগুলো এই মুহূর্তে মনে আসছে না, বাট আপনারা সবাই হয়তো যারা দেখছেন অনেকেই জানেন যে ভূপেন হাজারিকা সে বিখ্যাত গান, সে বিয়ে করতে চায় না। তো এভাবে আসলে আন্দোলনের প্রতি যে একটা অনীহা, সেই অনীহা বা আন্দোলন করতে পারার যে অপারগতা, এটা যেভাবে ছিল তার সঙ্গে সঙ্গে আবার নানা রকম কথাবার্তা ছিল যে বিরোধী দলের মধ্যে সরকারের অনেক গুপ্ত এজেন্ট লুকায়িত ছিল, যারা মূলত ডিজিএফআই থেকে শুরু করে অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছ থেকে নিয়মিত বকরা পেতেন। রাতের আড়ালে, আধারে, পর্দার আড়ালে তাদের সঙ্গে সরকারের একটা নেগোসিয়েশন হতো এবং সেই নেগোসিয়েশন করে তারা আন্দোলন করতেন, আন্দোলন ফ্লপ করতেন, কখনো জেলে যেতেন, আবার কখনো জেল থেকে সেখানে বের হয়ে যেতেন। এই সকল শোনা কথা, সত্য কথা বা মিথ্যা কথা আমরা বলতে পারবো না, বাট কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে, কিছু না কিছু রটে, কিছু না কিছু বটে, এই ধরনের কথা তো আছেই। তো এই যে অতীতের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে যে তিক্ত অভিজ্ঞতা আমাদের, তারই প্রেক্ষিতে এখন নতুন সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 1 মাস হলো। আর এই 1 মাসের মধ্যেই সাংবাদিক তারা বিরোধী দলকে জিজ্ঞাসা করছে বা বিরোধী দল সাংবাদিকদেরকে বলছেন যে ঈদের পর, এই যে আমরা যে রিসেন্টলি যে ঈদটা করলাম, সেই ঈদের পর তারা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং সরকারকে তাদের দাবি মানার ব্যাপারে বাধ্য করবেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার কাছে মনে হচ্ছে যে অতীতে যেভাবে বিরোধী দল আন্দোলনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতো বা আন্দোলন ঈদের পরে হবে কথাবার্তা বলে মাঠ গরম রাখার চেষ্টা করতো এবং টাইম পাস, এবার সম্ভবত সেটা হবে না। প্রথম কারণটা হলো যে সংসদের প্রধান বিরোধী দল জামাত এবং তাদের সিট সংখ্যা কিন্তু কম নয়, 78 এবং এনসিপির সদস্যদের যদি যোগ করা হয় সেটা আরও অনেক বেশি। দ্বিতীয়ত হলো যে জামাত এই মুহূর্তে যে অর্গানাইজড এবং তাদের যেভাবে নানা রকম প্রক্সি সংগঠন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, এর বাইরে নানা রকম এনজিও আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রেশার গ্রুপ আছে। প্রেশার গ্রুপ মব করার গ্রুপ যেভাবে আছে, তার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় লেখালেখি করে, সামাজিক মাধ্যমে ঝড় তুলে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করে এবং সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে সরকারকে উত্তেজিত করে দেওয়ার জন্য জামাতের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, জামাতের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, তাদের যে স্ট্রাকচারগুলো রয়েছে, এটা বাংলাদেশে অন্য কারোর নেই। আপনারা জানেন যে শেষের দিকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অন্তত 1 ডজন নেতা, তাদের জীবন তছনছ করা হয়ে গিয়েছিল। তারা সবাই ধৈর্য হারিয়ে ফেলেছিলেন সেই জামাতি প্রচার এবং প্রোপাগান্ডার কারণে। পত্রপত্রিকায় যখন নেতিবাচক কথা আসে, সাইবার বুলিং হয়, যার বিরুদ্ধে হয় কেবলমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারেন যে এটার বেদনা কতটুকু। আমি সংসদ সদস্য হয়েছি 2008 সালে। এরপর থেকেই দেশের একেবারে শীর্ষস্থানীয় সমস্ত পত্রপত্রিকাগুলো অনেকটা সিন্ডিকেট করে আমার বিরুদ্ধে একের পর এক অপপ্রচার। এখন সেই অপপ্রচারটা এত বেশি ছিল, সেই তুলনায় এখন এখন ডক্টর শফিকুর রহমান কিংবা মির্জা আব্বাস, ওনাদের বিরুদ্ধে যে সকল বুলিং হচ্ছে, 2009 থেকে 13-14 সন পর্যন্ত আমার বিরুদ্ধে দেশের একেবারে সবগুলো পত্রিকায়, এমন কোনো পত্রিকা নেই যে একটিবারের জন্য হলেও আমার বিরুদ্ধে নিউজ ছাপায়নি। এবং যেন তেন রিপোর্ট নয়, একবার শেখ হাসিনাকে উত্তেজিত করে দিচ্ছে, সবার উপরে এমপি রনি, পটুয়াখালীর ভাইয়া, প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই, রনির ভাইয়া বাহিনী, আজ
রনির ভাইয়া বাহিনী এমপিকে অমুকে মারছে, অমুকের মন্ত্রীকে মারছে, অমুকের মন্ত্রীকে গেট ভেঙেছে, এরকম এভরিডে। আমার ছেলেমেয়ে তখন স্কুলে যেতে পারতো না এবং বলতো যে বাবা আমাদের সবাইকে গুন্ডার ছেলে বলে। এবং আমি এই বিষয়গুলো নিয়ে পত্রপত্রিকা তখন পড়া বন্ধ করে দিলাম। টেলিভিশনের এই যে এখনকার যেভাবে ইন্টারনেটের যে বুলিংগুলো হচ্ছে, এটা তখনও 2009-10 ভাবে হয়নি। পত্রপত্রিকাগুলোই ছিল তখন মেইন। এমনকি টেলিভিশনের বদমাইশিও তখন শুরু হয়নি 2009-10 সালে। তো সেই পত্রপত্রিকাগুলোর বুলিংয়ের কারণে মানে কী যে পরিমাণ অশান্তি আমার পরিবারে, পার্লামেন্টে যেতাম মন খারাপ থাকতো এবং বেশিরভাগ লোক পিছনে পিছনে হাসতো, চিৎকারি করতো, এলাকাতে লোকজন খুব যারা প্রতিপক্ষ মজা লুটতো যে কী হয়েছে হয়েছে। ফলে এটা একটা অভিশাপ। ফলে এখন যাদের বিরুদ্ধে এই সাইবার বুলিংটা হচ্ছে আমি বুঝতে পারি তাদের বেদনাটা কোন পর্যায়ে। বাংলাদেশে একমাত্র হয়তো আল্লাহর মেহেরবানি, সবচেয়ে বেশি সাইবার বুলিং, সবচেয়ে বেশি নেতিবাচক প্রচারণার পরেও এখনও পর্যন্ত আমিই টিকে আছি। আমার কাছাকাছি যারা বুলিংয়ের শিকার হয়েছেন, কেউ অসুস্থ হয়ে গেছেন, কেউ মারা গেছেন, অনেকে রাজনীতি থেকে বিচ্যুত হয়েছেন, অনেকে পদ পদবি হারিয়ে একেবারে অলক্ষ্যে চলে গেছেন। কোথায় লক্ষ্মীপুরে তাহের, কোথায় শামীম ওসমান, কোথায় ফেনীর জয়নাল হাজারি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, বৌদি ঠুদি যাদের নাম আসছে। তো সেই তুলনায় নেতিবাচক খবরকে ইতিবাচক করে এই সমাজে এখনও পর্যন্ত সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে টিকিয়ে রেখেছে, এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো এই যে সহানুভূতি, আমি যেটা বুঝতে পারি যে সাইবার বুলিংটা কী জিনিস। আর যেহেতু এখন সামাজিক মাধ্যমের সঙ্গে আমি জড়িত, কাজেই ভিডিও কীভাবে বানাতে হয়, কীভাবে এটাকে ভাইরাল করতে হয়, কোন কোন শব্দগুলো ব্যবহার করলে এগুলো রীতিমতো ভাইরাল হয়ে যাবে। ধরেন পিনাকি, এখন পিনাকি আমার সমবয়সী, মানে সমবয়সী, আমার সঙ্গে তার সরাসরি কখনো দেখা হয়নি, কিন্তু আমি যখন ভিডিও শুরু করি, আমার একটা ভিডিওতে যদি 20,000 তখন ভিউ হতো, আর পিনাকির তখন ভিউ হতো 2-3 হাজার। আপনি 2000 মানে সেই 19 বা 2021-22 সনের ভিডিওগুলো দেখেন, পিনাকির ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন। ইলিয়াসের তখন নামগন্ধ ছিল না, জাস্ট ফেসবুকে এসে মাঝে মধ্যে গালাগালি করতে, কথাবার্তা বলতে, নাম হতো না। তো রাতারাতি তারা যেভাবে ভাইরাল হয়ে পড়েছে, ওই জিনিসগুলো মানে আমি জানি এবং আমি তাদেরকে পড়াতে পারি। এ কারণে এদের কারোরই আমার মতো সংবাদপত্রে চাকরি করার অভিজ্ঞতা নেই। 1986 সনে আমি প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকে আমার কর্মজীবন শুরু, এবং এখন পর্যন্ত সংবাদপত্রের সাথে মূলধারা গণমাধ্যমের সাথে এখনও জড়িত। মোর দ্যান 40 ইয়ার্স লিখে যাচ্ছি। পত্রপত্রিকা কীভাবে লিখতে হয়, কীভাবে করতে হয়, সেই জিনিসগুলো জানা আছে। তো যারা ইউটিউবিং করেন সেই বা এই মুহূর্তে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা খুব ভাইরাল হয়ে পড়েন খুব অল্প সময়ের মধ্যে, একটা ভিডিও মিলিয়ন ভাইরাল হয়, তো এই জিনিসগুলো আমিও পারি, কিন্তু ওটা রুচিতে আসে না, ওটা আমার পক্ষে সম্ভব না। বাংলাদেশেও থেকে পারি। ধরুন এই যে আমার ভিডিও দেখুন, আমি খুব শালীনভাবে কথা বলি, কিন্তু মাঝে মধ্যে ধরুন টেলিভিশনে যখন বিভিন্ন কথাবার্তা বলি, 2 মিনিটের, 3 মিনিটের, 5 মিনিটের যে ক্লিপগুলো, এক একটা ক্লিপ সেই 20 মিলিয়ন, 30 মিলিয়ন, অর্থাৎ 3 কোটি 4 কোটি পর্যন্ত ভিউ হয়ে যায়। এবং এই কাজগুলো আমি করছি সেই দীর্ঘদিন ধরে। আপনার সেই যে আবুল হোসেনের